কন্ডেম সেল থেকে আজ আমি দীর্ঘ ৫ বছর যাবৎ বন্দি থাকার পরে অবশেষে আজ মুক্তি পেয়ে সোজা ছুটে গিয়েছিলাম নিজের পরিবারের কাছে। কন্ডেম সেল সম্পর্কে যাদের ধারণা নেই তাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি। কন্ডেম সেল হলো সেই সব জেলখানা যাদের বিচারে মৃত্যুদণ্ড দেওয়ার পরে বন্দি করে রাখা হয়, যেখানে কয়েদিরা নিজের ইচ্ছে মতো তার পরিবারের সঙ্গে দেখা করতে পারে না। হয়তো মাসে একবার দেখা করতে দেয়, তবুও খুবই সামান্য সময়ের জন্য। তাহলে স্বাভাবিকভাবে মনে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে এই মৃত্যুপুরী থেকে আমি কিভাবে মুক্তি পেলাম, তাই তো? তাহলে গল্পটি পুরো শুনতে থাকুন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে এবার মূল গল্পে ফেরা যাক। দীর্ঘ ৫টা বছর জেলে থাকার পরে মনে মনে ভাবছিলাম আমার অবর্তমানে না জানি আমার পরিবার আজ কী অবস্থায় রয়েছে, কারণ আমি ছাড়া পরিবার চালানোর মতো কেউ ছিল না। আমার বাড়ির চারপাশটা অনেকটাই বদলে গেছে। পথে যেতে যেতে ভাবছিলাম ৫ বছর আগেকার কথা, কন্ডেম সেলে বন্দি হবার কিছু সময় আগেকার কথা, যখন আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল আর আমি ছিলাম এক অজানা অন্ধকার কুঠুরিতে বন্দি। আজ আমি আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে, কলিং বেল বাজতেই কেউ একজন ছুটে এলো। দরজা খুলতেই আমি যা দেখলাম, আমি স্বপ্নদ্বীপ। বাবা মায়ের দেওয়া নামটির সার্থকতার জন্য আমার স্বপ্ন ছিল বড় বড়, দেশে থেকে বেশি টাকা ইনকাম করা যাবে না, এই ধারণা আমার বিদেশি বন্ধুর থেকেই আমার মাথায় ঢুকেছিল। আমার বিদেশি বন্ধুটির সঙ্গে প্রথম আলাপ ফেসবুকে। সে প্রায়শই আমাকে বিদেশে আসতে বলতো। ধীরে ধীরে সে আমার ফ্যামিলির মতো হয়ে উঠেছিল। তার অনেক টাকা পয়সাও রয়েছে। আমার বিদেশি বন্ধুটির অনুরোধে আমি ঠিক করি একবার বিদেশে ঘুরতে যাব, কিন্তু ইনকাম করার জন্য নয়, শুধু ঘোরার জন্য। আমার স্ত্রী স্বপ্না, সে কোনো মতেই আমাকে বিদেশে পাঠাতে চায় না। তার মতে বিদেশে গেলেই সবাই পাল্টে যায়, তাই দেশে থেকেই ব্যবসা করে পরিবারের সঙ্গে থাকো। আমিও একটা সময় তার কথা মেনে নিয়ে দেশে থেকে গেলাম। আমি বিদেশে ঘুরতে গেলাম। আমার বন্ধু আমার জন্য এয়ারপোর্টে গাড়ি করে আমাকে নিতে এলো। পথে যেতে যেতে কথা হলো আমাদের। আমার বন্ধুটির মা বাবা ছোটবেলায় মারা যায়, তারপর এক বন্ধুর মাধ্যমে সে বিদেশে আসে আর বিজনেস করে কোটিপতি হয়ে যায়। আমি অবশ্য বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলাতেই। তিনি আমাকে আর মাকে ফেলে অন্য কারোর সঙ্গে পালিয়ে আসেন বিদেশে, আর তারপর থেকেই আমি আর মা বাবার কোনো খোঁজ রাখিনি। কথা বলতে বলতেই আমি তার রাজপ্রাসাদে পৌঁছে গেলাম। সত্যি, এ যেন রাজপ্রাসাদকেও হার মানায়। আমি আসার খুশিতে সে সন্ধেবেলায় একটা পার্টি অ্যারেঞ্জ করে, কিন্তু আমি 2 দিনের বেশি থাকতে পারিনি আমার ব্যবসার জন্য। বাড়ি ফিরে বিরাট সুখবর দিল আমার স্ত্রী, আমি আবার বাবা হতে চলেছি। এই খবরটা বন্ধুকে শোনাতেই সে আমাকে বলল, তাহলে তো তোমাকে আবার অনেক টাকা রোজগার করতে হবে, কিন্তু ওখানে থেকে কিছুই করতে পারবে না তুমি। আমাকে দেখো, কত সুখে দিন কাটাচ্ছি আমি, কোনো কিছুরই অভাব নেই আমার। বন্ধুর কথাটা শোনার পরে আমিও ভাবতে লাগলাম, তাই তো, আমি ওদের সুখের জন্য বিদেশ যেতেও রাজি আছি। আমাদের সময় অন্যরকম ছিল। আমি কষ্ট করে মানুষ হয়েছি বলে আমার সন্তানরাও কি কষ্ট করে মানুষ হবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি বিদেশ যাব আর অনেক টাকা রোজগার করে আনব, যাতে আমার পরিবারের অভাবের দিন দেখতে না হয়, আমার সন্তানরা তাদের সব স্বপ্ন পূরণ করতে পারে। স্ত্রীকে আর মাকে রাজি করিয়ে আমি পৌঁছে গেলাম টাকা রোজগার করতে বিদেশে। সেখানে পৌঁছে আমি আমার বিদেশি বন্ধুর সঙ্গেই থাকতে লাগলাম। সে আমার অনেক আদর আপ্যায়ন করত, নিজের মতো করেই থাকতাম সেখানে। ও যেখানেই যেত আমাকে সঙ্গে নিয়ে যেত। অনেক বড় বড় ক্লাবের পার্টিতেও যেতাম আমি। সেখানে সব বড় বড় মানুষদের সঙ্গে বন্ধুর ওঠা বসা দেখে নিজেকেও সেই জায়গায় একদিন আনবো মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম।
একদিন এক বড় পার্টিতে সে আমাকে নিয়ে যাবে বলল। সেখানে গিয়ে দেখলাম অনেক ধনী পরিবারের ছেলেরা এসেছে আর তাদেরকে কিছু ওষুধের মতো ট্যাবলেট দিচ্ছে। তারা অনেক টাকা দিয়ে ট্যাবলেটগুলো কিনেও নিচ্ছে। আমার বন্ধুর কাছেও দেখলাম অনেকগুলো প্যাকেট, সেও সেগুলো বিক্রি করছে। আর আমাকেও একটা প্যাকেট ধরিয়ে দিল আর বলল, তুমি সবগুলো বিক্রি করতে পারলেই আজকের রাতেই 50 লাখ টাকা তোমার। নাও বন্ধু, তোমার কোটিপতি হবার স্বপ্ন আজকের থেকেই শুরু হলো। আমি ভাবলাম, এটা আবার কেমন ওষুধ যার মূল্য এত? হঠাৎ করেই সেখানে ঝামেলা শুরু হলো টাকা পয়সা নিয়ে। একটা ছেলে পুরো টাকা দিতে চাইছিল না আর বন্ধুর সঙ্গে মারামারি শুরু হয়ে গেল। ওদের দুজনকে ছাড়াতে গিয়ে আমি নিজেই ফেঁসে গেলাম। আমার বন্ধু ছেলেটিকে খুন করলো। আমি ছেলেটিকে বাঁচানোর জন্য তার পেট থেকে চাকুটা বের করতে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই পুলিশ চলে আসলো। পুলিশ দেখে সবাই যে যার মতো করে পালিয়ে গেল। আর আমার হাতে ছুরি দেখে পুলিশ আমাকেই গ্রেপ্তার করে ধরে নিয়ে গেল। সেই সঙ্গে আমার কাছে থাকা ট্যাবলেটগুলো খুঁজে পেল। ছেলেটিকে হসপিটাল নিয়ে যেতে যেতেই সে প্রাণ ত্যাগ করে। আমার বিপদ যেন আরও বেড়ে যায়। আমি পুলিশকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছিলাম না যে আমি কিচ্ছু করিনি। জেলে থাকাকালীন অবস্থায় জানতে পারলাম ছেলেটির বাবা আমার নামে কেস করেছে যাতে আমি ছাড়া না পাই আর বিচারে আমার ফাঁসি হয়। আমার বিদেশি বন্ধু একবারের জন্য আমার সঙ্গে আর দেখা করতে আসেনি। আর আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার মতো এখানে কেউ ছিল না। আজ নিজের লোভটাকে যদি সামলে নিতে পারতাম তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। দেশে থেকে কম টাকা রোজগার করলেও সেখানে সম্মানের সঙ্গে পরিবারকে নিয়ে সুখে জীবন কাটাতে পারতাম। এইসব 2 নম্বরই বেআইনি কাজের সঙ্গে অন্তত যুক্ত হতাম না। আমার পরিবার আমার একটা খোঁজও পাবে না। আমি এখানেই শেষ হয়ে যাব। বিচারে আমার মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমাকে পাঠিয়ে দেওয়া হয় কন্ডেম সেলে। আমি আমার পরিবারের সঙ্গে কিছুতেই যোগাযোগ করার সুযোগ পাইনি। জেলের মধ্যে মৃত্যুর দিন গোনা ছাড়া আমার হাতে আর কিছুই ছিল না। কিছু মাস পরে আমার সঙ্গে দেখা করতে একটা ছেলে এলো। সে আমাকে এমন কিছু বলল যেটা শুনে আমি আশার আলো দেখতে পেলাম। সেদিন রাতে সেই ছেলেটিও সেখানেই উপস্থিত ছিল আর তার ক্যামেরায় নাকি সব ঘটনায় বন্দী হয়ে আছে। তাই আমাকে সে নির্দোষ প্রমাণ করে দেবে। আমি শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সে আমার জন্য একটি উকিলেরও ব্যবস্থা করলো। যেদিন প্রমাণ দেখানোর কথা ছিল সেদিন সেই ছেলেটি আর এলো না। তাকে নাকি বাড়িতেই পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার শেষ আশার আলোটুকুও নিভে গেল। এরপর আমার উকিল কিছুটা সময় চেয়ে নিল যাতে করে আমার ফাঁসি রদ করা হয়। এভাবেই অনেক বছর কেটে গেল। আমাকে আর কোনো সময় দেওয়া হলো না। আমার মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গেল। আমাকে ভোর থেকেই স্নান খাওয়া সেরে নিতে বলল। আমি যেই ফাঁসি কাটে উঠতে যাব তখনই পিছন থেকে কিছু পুলিশ দৌড়ে এলো আর আমাকে থামতে বলল। পিছন ঘুরে তাকাতেই দেখলাম সেই ছেলেটি প্রমাণ সমেত আজ এসেছে। তাকে আমার বিদেশি বন্ধুটি এত বছর আটকে রেখেছিল। আজ আমার বিপদের সময় সে উপায় বের করে তার কবল থেকে পালাতে সক্ষম হয়েছে। আর আমার বিদেশি বন্ধুটিকেও গ্রেপ্তার করা হয়েছে। ছেলেটিকে সে এত বছর ধরে আটকে রেখেছিল নিজের মুখেই স্বীকার করে নিল। সেই সঙ্গে এটাও বলল যে সেই আসল খুনি। আমি নির্দোষ প্রমাণিত হলাম। আমাকে সেল থেকে বের করে মুক্তি দেওয়া হলো। ছেলেটিকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি সোজা চললাম দেশে, নিজের পরিবারের কাছে। দরজার কলিং বেল বাজতেই ছুটে এসে দরজাটা খুলে দিল। দেখলাম
দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি পরীর মতো সুন্দর মেয়ে। তার পিছনেই এলো আমার স্ত্রী। এতগুলো বছর পরে আমাকে দেখে সে কেঁদে ফেলল আর বলল, তুমি বেঁচে আছো? কিন্তু তোমার বন্ধু যে বলেছিল তুমি বিদেশি পুলিশের গুলিতে মারা গেছো। এই দেখো তোমার মেয়ে। আমি আমার ছোট্ট মেয়েটাকে কোলে তুলে আদর করতে থাকলাম আর বললাম, মা কোথায়? তোমার মৃত্যুর খবর পেয়ে মা হার্ট অ্যাটাকে মারা যান। আর আমার ছেলে, সে এখন অনেক বড় হয়ে গেছে। তোমার পরে সেই আজ আমাদের দুজনকে আগলে রেখেছে। খুব ভালো গান করে সে। একটু পরেই চলে আসবে। এরপর আমার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা আমি তাকে খুলে বলি। কিছুক্ষণ পরেই আমার ছেলে চলে আসে। গিটারটা রেখেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ও আমাকে অনেক মিস করত। অবশেষে সব কালো মেঘ কেটে গিয়ে নতুন করে সূর্যোদয় হলো আমাদের জীবনে। বন্ধুরা, আজকের গল্প ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।